আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিজের কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা একটু আমাকে জানাও বা ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আজকে আমরা আইসিটির দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করব। আজকের এই লাইভটা থেকে যদি তোমরা শেষ পর্যন্ত করো, মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন তোমরা হুবহু অথবা এই লাইভের ইনফরমেশন থেকে পরীক্ষায় কমন পেতে পারো। তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো এবং ক্লাসটা করো। আজকে আমরা সরাসরি পড়ায় চলে যাই। যারা যুক্ত আছো তোমরা একটু কমেন্টে জানাই দাও কে কোন জায়গা থেকে ক্লাসটা দেখতেছো। এবং উত্তর করো। প্রথম কোশ্চেনটা আছে, ডেটা কমিউনিকেশন কি? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের বিনিময়, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। আচ্ছা, এটা আমাদের উত্তর হবে ক। অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা যখন তথ্যের বিনিময় করব তখন সেটাকে আমরা ডেটা কমিউনিকেশন বলবো। এই ডেটা কমিউনিকেশন করার জন্য আমাদেরকে 5টা মৌলিক বিষয়ের দিকে ফোকাস করতে হবে। 1 নাম্বার হলো আমাদেরকে মেসেজ, অর্থাৎ তুমি যে ডেটাটা প্রেরণ করবা সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ইনফরমেশন থাকতে হবে। 2 নাম্বার হলো সেন্ডার, অর্থাৎ তুমি কোনটার মাধ্যমে ডেটাটা প্রেরণ করতেছো। 3 নাম্বার মিডিয়াম। 4 নাম্বার রিসিভার, অর্থাৎ তুমি যে পাঠাচ্ছ ওই পাশে অন্য একটা ডিভাইস থাকতে হবে যে ডেটাটা গ্রহণ করবে। 5 নাম্বার প্রোটোকল। এই 5 নাম্বার পয়েন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রোটোকল শব্দের অর্থ নিয়ম নীতি। সবকিছুরই তো একটা নিয়ম থাকে, অর্থাৎ তুমি যে ডেটাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাবা তার জন্য তোমাকে আলাদা কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন আমরা যদি ফেসবুকটা ওপেন করি সেখানে দেখতে পাই HTTP, অর্থাৎ এটাও এক ধরনের প্রোটোকল। আমরা 4র্থ অধ্যায়ে এই প্রোটোকল সম্পর্কিত আরো অনেক কিছু পড়বো। আরো একটা প্রোটোকল আছে FTP, VoIP, অর্থাৎ কোন নিয়ম মেনে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাবে। পরবর্তী কোশ্চেন বলা আছে ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার, ডেটা প্রবাহের মাধ্যম, ডেটা প্রবাহের দিক, ডেটা প্রবাহের পদ্ধতি। আনসার হবে ডেটা প্রবাহের হার। ব্যান্ডউইথ হলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে প্রতি সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু পরিমাণ ডেটা যায় তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। এই ব্যান্ডউইথ 3 প্রকার। প্রথমটা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ডের একটা পরিধি আছে, অর্থাৎ তোমার এখানে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত
স্পিডে ডেটা প্রেরণ করতে পারে। একটা যদি এক্সাম্পল বলি আমি, ন্যারো ব্যান্ডের উদাহরণ হবে টেলিগ্রাফ। টেলিগ্রাফ তেমনি ভয়েস ব্যান্ড, অর্থাৎ ন্যারো থেকে একটু বড়, মানে সে একটু স্পিডে ডেটা বেশি প্রেরণ করতে পারে। তার গতিসীমা 9600 বিপিএস। এখন তোমাদের কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া বিপিএসটা তাইলে কি? আচ্ছা, আমরা কোনো কিছু যদি পরিমাপ করি তার একক থাকে, যেমন আমরা পানি পরিমাপ করি কিসে? লিটারের মাধ্যমে। তেল অর্থাৎ তরল পদার্থ কি দিয়ে পরিমাপ করি? লিটার দিয়ে পরিমাপ করি। তেমনি ব্যান্ডউইথ পরিমাপ করার একক হলো বিপিএস, যার অর্থ মানে ফুল ফর্মটা দাঁড়ায় বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড। তোমরা আবার ক্যাপিটাল বি দিয়ে দিও না, অর্থাৎ আইসিটিতে ছোট হাতের বি এবং বড় হাতের বির মধ্যে পার্থক্য আছে। ছোট হাতের বি দ্বারা আমরা বিট কে বুঝি, আর বড় হাতের বি দ্বারা আমরা বাইট কে বুঝি। যদি বড় হাতের বি দিয়ে লেখা হয় তাহলে ফুল ফর্মটা দাঁড়াবে বাইট পার সেকেন্ড। ওকে, তো ভয়েস ব্যান্ডের গতি কত? 9600 বিপিএস। ব্রড ব্যান্ডের গতি অন এমবিপিএস এর অধিক, অন এমবিপিএস এর অধিক। দেখো, আগের কোশ্চেনে কিন্তু আমরা এটা সলভ করে ফেলছি। বিপিএস এর ফুল ফর্ম, বিপিএস এর ফুল ফর্ম কোনটা? আচ্ছা, বাইট তো হবেই না, বাইনারি হবে না, বিট পার সিস্টেম হবে না, তার মানে কি দাঁড়াচ্ছে? বিট পার সেকেন্ড। দেখো, ভয়েস ব্যান্ড অর্থাৎ আমাদের ব্যান্ডউইথ যে 3 প্রকার, এর মাঝখানেরটা হলো ভয়েস ব্যান্ড, অর্থাৎ 2 নাম্বার প্রকারটা হলো ভয়েস ব্যান্ড। এর সর্বোচ্চ গতি কত? আমরা আগের এমসিকিউতে কিন্তু লেখাই দিছিলাম যে 9600 বিপিএস। তোমরা আবার কেবিপিএস বইলো না। আমরা একটু যদি সিকোয়েন্সটা লিখি, বিপিএস এর পরে আসবে কেবিপিএস, এমবিপিএস, জিবিপিএস, টিবিপিএস। অন কেবিপিএস সমান সমান 1000 বিপিএস। তেমনি নিচেরটা এমবিপিএস, মানে অন এমবিপিএস সমান সমান 1000 কেবিপিএস। যদি অন জিবিপিএস হয় তাহলে হবে 1000 এমবিপিএস। যদি অন টিবিপিএস হয় তাহলে দাঁড়াবে 1000 জিবিপিএস। দেখো, এই টাইপের ম্যাথ পরীক্ষাতে কিন্তু প্রায়শই আসে। এটাকে একটু স্টার দেওয়া যায়, 3 স্টার দিতে পারো, এই টাইপের ম্যাথ আসবে। অর্থাৎ একটা চ্যানেল দিয়ে, এই চ্যানেল মানে কি? চ্যানেল মানে মাধ্যম, আমরা বলতে পারি মাধ্যম। তো মাধ্যম হিসাবে কি বলা যায়? যেমন আমরা জানি টুইস্টেড পেয়ার কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, তারপরে কোএক্সিয়াল কেবল আছে, আর সব থেকে পরিচিত যেটা সেটা হলো অপটিক্যাল ফাইবার। ওকে, তো এই মাধ্যম দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হয়। 3 সেকেন্ডে যায় 8100 বিট, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু যায়? আমরা যদি এটাকে সরাসরি ভাগ করে দেই তাহলে কত দাঁড়ায়? 2700 বিপিএস। পরবর্তী কোশ্চেন, এইটা কোন টপিক থেকে কোশ্চেন করা হয়েছে? আগে তোমাদেরকে কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। দেখো, আমরা পড়ছিলাম মেথড, আমাদের কি আছে? দ্বিতীয় অধ্যায়ে মেথড আছে। মেথড, যদি একটু ইংলিশে লিখি, মেথড, মেথড শব্দের অর্থ পদ্ধতি, অর্থাৎ যেটা মাধ্যমের মধ্যে দিয়ে কিভাবে যাবে সেই পদ্ধতিটা। এই মেথড মূলত 2 প্রকার, প্যারালাল আর দ্বিতীয়টা হলো
সিরিয়াল মেথড। মেথড প্রধানত দুই প্রকার, একটা হলো প্যারালাল মেথড আর একটা হলো সিরিয়াল মেথড। প্যারালাল মেথডটা কি, আমরা একটু প্যারালাল মেথডটা বুঝি। ধরো একটা ডিভাইস এবং এখানে আরেকটা ডিভাইস, তো এই ডিভাইসের মধ্যে ডেটাগুলো যাবে। আমি কিছু ডেটা লিখে নেই। আচ্ছা, ঠিক আছে, ডেটা লিখলাম, অর্থাৎ ডেটাগুলো যাবে। প্যারালাল পদ্ধতিতে ডেটাগুলো যাওয়ার জন্য একই তারের মধ্যে আরো 8টা পথ তৈরি হবে, অর্থাৎ সেখানে এইভাবে আরো 8টা পথ তৈরি হবে। তো ডেটাগুলো যাবে কিভাবে? একই সাথে 8 বিট করে ডেটা যাবে। তো এটা স্বাভাবিকভাবে কি হয়, সময় সাপেক্ষ তো হয়ই, একই সাথে বেশি ডেটা প্রেরণ করা যায় না, এবং কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা প্রেরণ করার জন্য এই প্যারালাল সিস্টেমটা ব্যবহার করা হয়। এখন আমরা তো শুধুমাত্র কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা প্রেরণ করি না, স্বাভাবিকভাবে আমাদের আত্মীয় স্বজন অনেকে দেশের বাইরেও থাকে, তাদের সাথে আমরা কমিউনিকেট করি। তো সেই জায়গা থেকে প্যারালাল পদ্ধতিটা ব্যবহার করা একটু কি হয়ে যায়, টাফ হয়ে যায়। এর প্রেক্ষিতে সিরিয়াল পদ্ধতি কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু সিরিয়াল পদ্ধতি, এই সিরিয়ালকে আবার 3 ভাগে ভাগ করছে। প্রথমটা হলো অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। চৈতি জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ওয়ালাইকুম সালাম। চৈতি জাহান সি আনসার করছো, কোনটার সি আনসার করছো? অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা। হ্যাঁ ঠিক আছে, উত্তর ঠিক আছে। এই কোশ্চেনের আনসার হবে কি, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই। তোমরা আমাকে একটু জানাও তো যে প্রাইমারি স্টোরেজটা কি, তোমরা কি বুঝো কিনা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, প্রাইমারি স্টোরেজ র্যাম, ক্যাশ মেমোরি, তারপরে সিপিইউ, এই তিনটাকে সাধারণত প্রাইমারি স্টোরেজ বলা হয়। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটাকে প্রথম ডিভাইসে স্টোরেজ করার কোনো দরকার হয় না, সে 8 বিট করে কি করে ডেটা প্রেরণ করে। তো র্যামের ফুল ফর্মটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ আসে, র্যান্ডম অ্যাক্সেস, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপরে সিপিইউ এর ফুল ফর্মটাও সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটাকে, সিপিইউ কে। ওকে, পরবর্তী কোশ্চেন, উত্তর করো। নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়? নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়? এটার উত্তর হবে স্টার্ট
স্টপ ট্রান্সমিশন। কেন স্টার্ট স্টপ ট্রান্সমিশন একটু দেখো। ধরো প্রথম ডিভাইস আর এটা হলো দ্বিতীয় ডিভাইস, তো এই ডিভাইসের মধ্যে ডেটা যাবে, তো ডেটা কয় বিট করে যাবে? 8 বিট করে যাবে। তো 8 বিট যাবে মেইন ডেটা। এই 8 বিটের শুরুতে একটা বিট থাকবে এবং শেষের দিকে একটা অথবা দুইটা বিট থাকবে। শুরুর বিটটা থাকবে কারণ দ্বিতীয় ডিভাইসকে এটা বোঝাতে হবে যে ডেটা যাওয়া শুরু করছে, এবং শেষের বিট যেই দুইটা থাকবে সেটা দিয়ে সে বুঝবে যে এইবার ডেটা যাওয়া বন্ধ হচ্ছে। অর্থাৎ শুরুর দিকে যেই অতিরিক্ত বিট থাকবে, এখানে 8 বিট থাকবে এবং প্রথমে একটা অতিরিক্ত বিট থাকবে এবং শেষের দিকে আরো দুইটা অতিরিক্ত বিট থাকবে। এই প্রথমের বিটটাকে আমরা বলবো স্টার্ট বিট আর শেষের বিটটাকে আমরা বলবো স্টপ বিট। এই জন্য এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অপর নাম বলা হয় স্টার্ট স্টপ ট্রান্সমিশন। পরবর্তী কোশ্চেনে বিট সিনক্রোনাইজেশন, এটাকে একটু স্টার দিয়ে নাও। এটা জ্ঞানমূলক কোশ্চেনেও আসবে। বিট সিনক্রোনাইজেশন অর্থাৎ অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই যে ট্রান্সমিশন করতে হলে তোমাকে প্রথম বিটগুলোকে ভাগ করতে হবে আলাদা আলাদা করে। কখনো 8 বিট করে যাবে, তারপরে তোমার সিনক্রোনাসে 80 বাইট করে যাবে। তো এই যে 8 বিট করে যাবে, 80 বাইট করে যাবে, এই যে সিকোয়েন্সটা আমি তৈরি করছি এটাকে মূলত বিট সিনক্রোনাইজেশন বলে। তো বহুপদী কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব? ভুলটাকে আগে খুঁজবো। সব কোশ্চেনের ক্ষেত্রে আমরা ভুলটাকে আগে খুঁজবো, তাইলে আমাদের সঠিক উত্তরটা পাওয়া সহজ হবে। তো এই জায়গায় বলা আছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, এটা ঠিক আছে। বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, এটাও ঠিক আছে। আচ্ছা, বিট সিনক্রোনাইজেশনের সাথে ব্যান্ডউইথের কোনো কানেকশন নাই, অর্থাৎ আনসার হবে 1, 2। ক নম্বর আনসার হবে। পরবর্তীতে কম্পিউটার মাল্টিমিডিয়া প্রজেক্টর মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি? মোড, মোড শব্দের অর্থ কি আমাকে একটু বলো তো কমেন্টে তোমরা। মোড শব্দের অর্থ দিক, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে। দুইটা ডিভাইস থাকবে, আমি যদি একটা ডিভাইস এটা বলি আর একটা ডিভাইস এই জায়গায় বলি, তো প্রথম ডিভাইস থেকে দ্বিতীয় ডিভাইসে ডেটা যাবে, দ্বিতীয় ডিভাইস থেকে প্রথম ডিভাইসে কি ডেটা আসবে? তো এই যে কোন দিক থেকে কোন দিকে ডেটা যাবে, এই দিকের উপর ভিত্তি করে মোডকে 3 ভাগে ভাগ করে। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্সকে বলা হয় একমুখী ডাটা প্রেরণ করার পদ্ধতি, অর্থাৎ সে শুধু কি করবে? ডাটা প্রেরণই করবে, গ্রহণ করতে পারবে না। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি টিভির কথা, আমরা কি করি? নিউজ শুনি বা অন্যান্য ইগুলো দেখি, কিন্তু সেখানে আমরা কি কোনো ধরনের আউটপুট হিসেবে তাদেরকে কোনো কিছু দিতে পারি না? কিছুই দিতে পারি না। অর্থাৎ সে শুধু আমাদেরকে কি করবে? তার ডেটাগুলো প্রেরণই করবে, আমরা কোনো ধরনের ডেটা কি করতে পারবো না? রিপিট প্রেরণ করতে পারবো না। আরো একটা এক্সাম্পল হতে পারে রেডিও। ভালো লাগলেও তোমাকে শুনতে হবে আর ভালো না লাগলেও শুনতে হবে, অর্থাৎ তোমার কোনো প্রতিক্রিয়া জানানোর মতো কোনো সুযোগ নাই এই জায়গায়। হাফ ডুপ্লেক্স এটাকে বলা হয় দ্বিমুখী ডেটা প্রেরণ পদ্ধতি, অর্থাৎ দুই দিক থেকে তুমি ডেটা প্রেরণ করতে পারবা, কিন্তু এখানে একটা কিন্তু আছে, তুমি একই সময় ডেটা প্রেরণ করতে পারবা না। দুই দিক থেকে ডেটা প্রেরণ করা যাবে কিন্তু একই সময় প্রেরণ করা যাবে না। তোমরা পুলিশের কাঁধে যে অকিটকি দেখতে পাও না, সেখানে কি করে? একজন যখন কথা বলে আর যাদের কাঁধে থাকে তারা শুনতে থাকে। একজন প্রথম ব্যক্তি কথা বলার পর তারপরে সে আবার কি করে? কথা বলে। অর্থাৎ একই সময়ে
দুইজন কি করতে পারে না, ডাটা প্রেরণ করতে পারে না। ফুল ডুপ্লেক্স, এখানেও দ্বিমুখী ডেটা প্রবাহ, অর্থাৎ দুই দিক থেকে ডেটা প্রেরণ করা যায় এবং একই সময় প্রেরণ করা যায়, যেমন মোবাইল ফোন। টেলিফোন। এবার দেখো এই কোশ্চেনের আনসার কি হবে। কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া প্রজেক্টরে আমরা কি করতে পারি, ডাটা প্রেরণ করতে পারি, কিন্তু মাল্টিমিডিয়া প্রজেক্টর থেকে কম্পিউটারে কোনো ধরনের ডাটা প্রেরণ করা যায় না। অর্থাৎ একদিকে ডাটা প্রবাহটা কোনটা হবে, সিমপ্লেক্স, শুধুমাত্র একদিকে ডাটা যাবে। মিস্টেক। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? মোবাইল ফোন, আগের কোশ্চেনে তো আমি লিখেই দিছি যে মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোনে ফুল ডুপ্লেক্স ডেটা কমিউনিকেশন হয়, আনসার হবে গ, ফুল ডুপ্লেক্স। দেখো অনেক সুন্দর একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে থাকবে, এটাকে 5 স্টার দিয়ে দিলাম। এবার দেখো নিচের চিত্রটি কোন মোডের? আমরা কিন্তু আগের এমসিকিউতে বলছিলাম যে মোড প্রধানত 3 প্রকার, তো সেটা হলো ডেটা আদান প্রদানের ভিত্তি করে 3 প্রকার, কিন্তু গ্রহণকারী বিবেচনায় গ্রহণকারীর দিক থেকে চিন্তা করলে এই ডেটা মোডকে আবার 3 ভাগে না, সবসময় আমাদেরকে 3 ভাগে পড়ানো হয়, কিন্তু মূলত 5 ভাগে ভাগ করা হয়। আমি তোমাদেরকে আরো দুইটা শিখিয়ে দিই। প্রথমটা হলো ইউনিকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট, এনিকাস্ট, তারপরেরটা হলো জিওকাস্ট। এই শেষের দুইটার কথা তোমাদেরকে কেউই পড়ায় না, ওকে, সবসময় এই 3টা নিয়ে আলোচনা করা হয়। ইউনিকাস্ট, দেখো ইউনি শব্দের অর্থ কি? ইউনি শব্দের অর্থ এক। আমরা কিন্তু পড়তেছি গ্রহণকারীর দিক থেকে বিবেচনা করলে। এবার দেখো আমরা এইটাকে কখনোই বিবেচনা করব না, আমরা বিবেচনা করব কয়জনে ডেটা গ্রহণ করতেছে। যদি ডেটা একজনে গ্রহণ করে তবে সেটা হবে ইউনিকাস্ট, যদি একাধিক লোক গ্রহণ করে তাহলে সেটা হবে মাল্টিকাস্ট, আর যদি সবাই গ্রহণ করে তাহলে হবে ব্রডকাস্ট। তো এই জায়গাটা দেখো ডেটাটা বিও পাচ্ছে, সির দিকেও যাচ্ছে, ডি ই, অর্থাৎ এখানে যারা আছে সবাই পাচ্ছে, তো সবাই পাইলে সেটা কি হবে, ব্রডকাস্টের এক্সাম্পল হবে। এবার দেখো এই জায়গায় কিন্তু ব্রডকাস্ট কোনো অপশনে নাই, ঝামেলা হয়ে গেল না? না, কোনো ধরনের ঝামেলা নাই। তুমি একটু খেয়াল করো যে ওকে, ব্রডকাস্ট নাই, তার মানে এটার অপশন যদি ব্রডকাস্ট থাকতো, ধরো আমি আর একটা অপশন তৈরি করে দিলাম ব্রডকাস্ট, তখন কিন্তু এটা তুমি আনসার কি করতা, ব্রডকাস্ট করতা। এখানে আনসার দুইটা হয়, একটা সিমপ্লেক্সও হয় আবার ব্রডকাস্টও হয়। সিমপ্লেক্স কিভাবে হয়, তুমি যদি এই দিক থেকে চিন্তা করো যে এটার এক্সাম্পল যদি টিভি বলি, সে শুধু ডাটা কি করবে, প্রেরণ করবে, রিপিট গ্রহণ করতে পারবে না। দেখো সি এর কাছে ডাটা যাবে, কোনো ডাটা গ্রহণ করবে না, ডি এর কাছে ডাটা যাবে, কোনো ডাটা কি করবে না, গ্রহণ করবে না। তাহলে এটা যেহেতু এই অপশনে ব্রডকাস্ট নাই, তার মানে এটা সিমপ্লেক্সের উদাহরণ হবে। কিসের উদাহরণ হবে, সিমপ্লেক্সের উদাহরণ হবে। আর যদি ব্রডকাস্ট থাকতো তাহলে ব্রডকাস্টের এক্সাম্পল হতো। পরবর্তী কোশ্চেন, সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটা? সিমপ্লেক্স 4টা অপশন আছে, আমি তো আগেই লিখে দিছি। সিমপ্লেক্সের এক্সাম্পল হলো রেডিও, তাহলে উপরেরটা কিসের এক্সাম্পল, মোবাইল ফোন,
ফুল ডুপ্লেক্স। মোবাইল ফোন কি করে? ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। আর টেলিফোন ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। সিমপ্লেক্সে আরেকটা এক্সাম্পল কি হইতে পারে? টিভি হইতে পারে, পেজার হইতে পারে। এই এক্সাম্পল গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরো এই কোশ্চেনটা তোমাকে করছে যে নিচের কোনটা সিমপ্লেক্সের উদাহরণ, সেখানে রেডিও দিছে। তো এক্সামিনার চাইলে তো নিচের কোনটা সিমপ্লেক্সের উদাহরণ, সেখানে পেজারও দিতে পারে। ওকে, তোমরা অবশ্যই 25 সালের এইচএসসির রেজাল্ট সম্পর্কে ধারণা আছে তোমাদের, যে সেখানে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করছে এবং দ্বিতীয় যেই সর্বোচ্চ ফেলের হারটা ছিল সেটা ছিল আইসিটিতে। এবং আমাদের লেজেন্ড কেয়ার কর্তৃপক্ষ তোমাদের জন্য কিন্তু ইবিআই অর্থাৎ ইংরেজি, বাংলা, আইসিটি, যেখানে তোমাদের 500 মার্কস আমরা কি করব? কভার করে দিব। একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছে। আমাদের এই কোর্সটা শুরু হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে আমরা এই কোর্সের পেইড ক্লাসগুলো স্টার্ট করব। এবং তোমরা যদি 1 এপ্রিলের আগে এই ক্লাসে ভর্তি হও এই কোর্সে, তাহলে তোমাদের জন্য অনলি 999 টাকা, এবং এরপরে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমাদেরকে ফুল কোর্স পেমেন্ট দিয়ে ভর্তি হতে হবে। তো আমাদের এই ক্লাসের ফিচারটা কি? এই ক্লাসে মানে এই কোর্সে আমরা তোমাদেরকে 75টা লাইভ ক্লাস দিব। অর্থাৎ তুমি দেখো, বাংলার জন্য থাকবে 25টা, ইংরেজির জন্য থাকবে 25টা, আইসিটি এর জন্য থাকবে 25টা, যেখানে তোমাকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধরো যতটুকু বেসিক দরকার সেই বেসিক পড়ানো হবে। এবং বিশেষ করে টেস্ট পেপার সলভের উপরে বেশি ফোকাস করতে হবে, যাতে তোমরা কি করতে পারো? পরীক্ষায় প্রয়োগ করতে পারো এবং মোটামুটি কায়দায় এই 3.5 মাসে তোমরা একটা ভালো ফলাফল করতে পারো। এর পাশাপাশি তোমাদের থাকবে উইকলি এক্সাম, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমরা 6টা ক্লাস দিব। এই ক্লাসের উপরে আমরা কি করব? উইকলি একটা টেস্ট নিব। ক্লাস পিডিএফ, এই যে পিডিএফটা পড়াচ্ছি এই পিডিএফটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব। পিডিএফ লেকচার শিট, এবং একই সাথে এই যে যা পড়াচ্ছি এটার উপর লেকচার শিট তোমাদেরকে প্রোভাইড করা হবে। সলভ ক্লাস, অর্থাৎ তোমাদেরকে ধরে ধরে কি করা হবে? কোশ্চেন সলভ করানো হবে, এমসিকিউ সলভ করানো হবে, সিকিউ সলভ করানো হবে, কিভাবে খাতায় লিখতে হয়, কিভাবে লিখলে ভালো মার্কস ক্যারি করা যায়, এগুলো দেখানো হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদের জন্য, যে ডিসকাশন গ্রুপ, অর্থাৎ 24 আওয়ার্স উইথিন 7 ডেজ তোমরা এই ডিসকাশন গ্রুপে তোমাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো কি করতে পারবে? এখানে পোস্ট করবে, এখানে তোমরা দিবা। টিচাররা সাধ্যমতো সময় করেই তোমাদের কি করবে? সেই সমস্যার সমাধান দিবে। তো আমাদের কোর্সটা শুরু হতে যাচ্ছে 1 এপ্রিল থেকে, এবং তোমরা যারা ভালো ফলাফল করতে চাও, সামনের পরীক্ষা এমনিতে একটু অন্য বছরের তুলনায় একটু কঠিন বা একটু আলাদা হবে, সেটা তো তোমরাই বুঝতে পারতেছো। এবং তোমাদের এখন উচিত হবে একটা ভালো মেন্টর, কয়েকজন ভালো মেন্টরের সাহায্যে তোমাদের এই শেষ সময়টা পার করা। পরবর্তী কোশ্চেন, গ্রুপ এসএমএস প্রদান হলো। আচ্ছা, গ্রুপ এসএমএস কোন ধরনের মোড? গ্রুপ এসএমএস দেখো, একজন এসএমএস প্রদান করে গ্রুপে, এবং গ্রুপের অন্য যেই সদস্য আছে, ধর আমি এখানে দিলাম ক, খ, গ। তো একজন মেসেজ প্রেরণ করলে গ্রুপের যারা আছে তারা সবাই কি করতে পারতেছে? গ্রহণ করতে পারতেছে। এই গ্রুপের বাহিরে কেউ কি করতে পারবে না? গ্রহণ করতে পারবে না। এই গ্রুপ এসএমএসটা মাল্টিকাস্টের এক্সাম্পল। তো মাল্টিকাস্ট কি? যেখানে ডেটা প্রেরণ করবে এবং অনুমতিপ্রাপ্ত সকল গ্রাহক যারা থাকবে, যাদেরকে শুধুমাত্র অনুমতি দেওয়া হবে, তারাই গ্রহণ করতে পারবে। এটা হলো মাল্টিকাস্ট। আমি যদি আরো একটা এক্সাম্পল বলি, এখানে সিম এসএমএস,
তোমরা রবি সিম দেখো না, যে যত রবি সিমের যত এসএমএস, যারা শুধুমাত্র রবি সিম ব্যবহার করে তারাই ওই এসএমএসটা পায়। অন্য যারা গ্রামীণ সিম ব্যবহার করে বা টেলিটক অন্য যে কোনো সিম ব্যবহার করে তারা কি সেই এসএমএসটা পায়? পায় না। তার মানে এই গ্রুপটাই শুধু কি করে এসএমএসটা পায়, অর্থাৎ যাদেরকে শুধুমাত্র অ্যাক্সেস দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে, তারা এসএমএস পাবে। এরকম যদি হয় সেটা হবে মাল্টিকাস্টের এক্সাম্পল। ওকে, দেখো কোর ক্লাডিং জ্যাকেট, এটাকে স্টার্ট দিয়ে রাখো। এটা তোমাদের মিডিয়াম থেকে আসছে। বলতো মাধ্যম কত প্রকার? মাধ্যম মূলত দুই প্রকার, তারযুক্ত তারবিহীন মাধ্যম। তারযুক্ত তারবিহীন মাধ্যম। তো এই যে তারযুক্ত, তারযুক্ত আবার কয়েক প্রকার আছে। আমি যদি এখানে লিখি, তারযুক্তের মধ্যে আছে টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল, তারপরে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার তারযুক্ত কয় ধরনের? তিন ধরনের, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা আমরা পড়বো আমাদের কোর্সে, আমরা সব এগুলোকে একবারে বিস্তারিত পড়াবো। তো এখানে দেখো বলা আছে কোর ক্লাডিং। দেখো অপটিক্যাল ফাইবার, এটা মূলত অপটিক্যাল ফাইবারের গঠন, অর্থাৎ অপটিক্যাল ফাইবার তিনটা বেশ সমন্বয়ে গঠিত হয়। কোর ক্লাডিং জ্যাকেট। কোর হলো একবারে মধ্যে অংশ, অর্থাৎ যেটা দিয়ে আলোর গতিতে ডেটা কি করা হয়? প্রেরণ করা হয়। এইটাকে সুরক্ষা দেওয়ার জন্য আবার তার উপরে কাচের তন্তু দিয়ে কি করা হয়? আরো একটা প্রলেপ দেওয়া হয়, যেটাকে বলা হয় ক্লাডিং। এবং কোর এবং ক্লাডিং কে, এটাকে যাতে মরিচা না ধরে, বা এটা তো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, সমুদ্রের তলদেশেও ব্যবহার করা যায়। তো এই যে যে কোনো জায়গায় ব্যবহার করা হলে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, এই ক্ষতি যেন না হয় এর জন্য কি করা হয়? জ্যাকেট একটা ব্যবহার করা হয়। তার মানে অপটিক্যাল ফাইবারের গঠনের ক্ষেত্রে আমাদের কয়টা জিনিস খেয়াল করতে হবে? একটা কোর থাকবে, ক্লাডিং থাকবে, জ্যাকেট থাকবে। তাহলে এটা কি হবে? অপটিক্যাল ফাইবার। কোর, ক্লাডিং, জ্যাকেট, এই তিনটা সমন্বয় কি তৈরি হয়? অপটিক্যাল ফাইবার। কি দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি করা হয়? আগের কোশ্চেনে আমরা আনসার করে দিছি, কাচতন্তু দিয়ে অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? সর্বোচ্চ গতিতে আমরা পড়ছিলাম কি, এই যে দুইটা দেখতেছো ইউটিপি এসটিপি, এটা মূলত টুইস্টেড পেয়ারের দুইটা ভাগ। টুইস্টেড পেয়ারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ইউটিপি আর একটা হলো এসটিপি। তার মানে এটা টুইস্টেড পেয়ার, তারপর আছে কোএক্সিয়াল কেবল, তারপর আছে অপটিক্যাল ফাইবার। এই তিনটার মধ্যে সব থেকে দ্রুত গতিতে ডেটা প্রেরণ করে অপটিক্যাল ফাইবার, যেটা আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। তবে একটু ফুল ফর্মটা লিখে নাও, ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, এটা কি? শিল্ডেড টুইস্টেড। আইসিটিতে আমাদের ফুল ফর্ম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এক্সামেও বসো, যেমন অ্যাডমিশনেও ফেস করো, অ্যাডমিশনে দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটে সাধারণত ক ইউনিট, তারপরে গ ইউনিট, যারা ইউনিট চেঞ্জ করে তাদের কিন্তু আইসিটি বাধ্যতামূলক। সেই জায়গায় তোমাদেরকে রিটেনের ক্ষেত্রে কি করবে? তারা এই ফুল ফর্ম গুলো দিবে। এই ইউনিটে সম্ভবত 5টা ফুল ফর্মের জন্য 2.5 মার্কস। তো তোমাদেরকে কি করতে হবে? অ্যাডমিশনের প্রিপারেশন তো আলাদা করে কিছু নাই, তুমি যা পড়তেছো সেটাকে একবারে বেসিক থেকে পড়ো, তাহলে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন 80% কভার হয়ে যাবে। তোমরা আলাদা করে আবার অ্যাডমিশনের প্রিপারেশন কেন নিবা? এখন যা পড়তেছো সেটাকে ভালোভাবে পড়ো, অর্থাৎ তুমি এখনো হইলো এবং পরবর্তীতে তোমার জন্য এটা বেনিফিটেড।
পরবর্তী, অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা কোনটা? সুবিধা, এর মাধ্যমে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর করা যায়। ঠিক আছে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দ্রুত গতিতে ডেটা প্রেরণ করা যায়। এটির রক্ষণাবেক্ষণ সহজতর না, এটা না, এটা রক্ষণাবেক্ষণ কঠিন। এটা রক্ষণাবেক্ষণ কি কঠিন। এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাব মুক্ত, এটা সত্য। তাহলে অপশন কত হবে? অপশন খ, 1 আর 3 সঠিক। এই টাইপের কোশ্চেনও 3 স্টার দিয়ে রাখো। তোমাদের এই যে স্ট্যান্ডার্ড দিয়ে আসবে, আমাদের কয়েকটা স্ট্যান্ডার্ড লিখলাম। দেখো এখানে আমি এই জায়গা থেকে লিখি নিই, এটা হলো ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড। ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড সব থেকে বেশি। তারপরে উপরেরটা অর্থাৎ 802.11 ব্লুটুথ, TWTH, এটা ব্লুটুথ। ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স, এই তিনটা থেকেই কোশ্চেন আসে। কখনো কি করবে, ওয়াইফাই তোমার স্ট্যান্ডার্ড চাইবে, কখনো চাইবে ব্লুটুথের স্ট্যান্ডার্ড, কখনো ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড। তো এখানে বলা আছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড কোনটা, তার মানে অ্যান্সার হবে কোনটা? ক, ওয়াইফাই স্ট্যান্ডার্ড। পরের কোশ্চেন, কোন প্রযুক্তি ওয়্যারলেস প্যানের এক্সাম্পল? আচ্ছা, আমরা বলছিলাম যে আমাদের ডেটা কমিউনিকেশন মানে আমাদের মাধ্যমটা দুই ধরনের, একটা হলো তারবিহীন আর একটা হলো তারযুক্ত। তো তারবিহীন 3 ধরনের, তার মধ্যে আছে ওয়াইম্যাক্স, তারপরে ব্লুটুথ আছে, তারপরে ওয়াইফাই আছে। তো এই যে ওয়াইম্যাক্স, এটা হলো ম্যানের এক্সাম্পল, আর ব্লুটুথ প্যানের এক্সাম্পল, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে আনসার হবে কোনটা? ব্লুটুথ প্যানের এক্সাম্পল। ওয়াইফাই এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়, প্রথমটাই ক্রস, কারণ ওয়াইফাইতে কখনো ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয় না, ওয়াইফাইতে হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয়, হাফ ডুপ্লেক্স। তাহলে প্রথম অপশন বাদ, বাকি দুটো সঠিক। কেবলের প্রয়োজন নাই, তারপরে কভারেজ এরিয়া 100 থেকে 500 মিটার পর্যন্ত হয়, উত্তর হবে গ। মোবাইল ফোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়। মোবাইল ফোনের 5টা প্রজন্ম আছে। ফার্স্ট জেনারেশন, যেটা 1979 থেকে শুরু হয় এবং 90 পর্যন্ত চলে। সেকেন্ড জেনারেশন 91 থেকে শুরু হয়, 2000 সাল পর্যন্ত চলে। 2001 থেকে থার্ড জেনারেশন শুরু হয়, 2008 পর্যন্ত চলে। 2009 থেকে ফোর্থ জেনারেশন 2018 পর্যন্ত চলে। 19 থেকে প্রেজেন্ট বর্তমান সময় পর্যন্ত ফিফথ জেনারেশন চলে। তো ইন্টারনেট এটা মূলত দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকে শুরু হয়। দ্বিতীয় প্রজন্মের আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস শুরু হয়, যেমন আমরা SMS যেটা করি সেটা দ্বিতীয় প্রজন্ম থেকে হয়। MMS এটাও দ্বিতীয় প্রজন্মের মোবাইলের এক্সাম্পল। SMS এর ফুল ফর্মটা তোমরা লিখে নিতে পারো, শর্ট মেসেজ সার্ভিস। আর MMS এর ফুল ফর্ম মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তাহলে এটার উত্তর হবে কত? খ, দ্বিতীয় প্রজন্মের। কে মোবাইল ফোনের আবিষ্কারক? এটা তো সহজ কোশ্চেন। মোবাইল ফোনের আবিষ্কারক কে? মার্টিন কুপার। দেখো এখানে আরো 3 জন ব্যক্তির নাম আছে, তোমরা কি বলতে পারো যে এই 3 জন ব্যক্তির মধ্যে কে কোন জিনিস আবিষ্কার করছে?
জ্যাক উইলিয়ামসন, এই জ্যাক উইলিয়ামসন সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধারণা দেয়, বাট ওনাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয় না। এই গ্রাহাম বেল, উনি তো টেলিফোন আবিষ্কার করছেন, টেলিফোন, ওনাকে টেলিফোনের জনক বলা হয়। 1876 সালে টেলিফোন আবিষ্কার করে রিচার্ড ফাইনম্যান। আমাদের প্রথম অধ্যায়ে আমরা যে ন্যানো টেকনোলজি পড়বো, এই ন্যানো টেকনোলজির জনক রিচার্ড ফাইনম্যান। আর মোবাইল ফোনের জনক মার্টিন কুপার। আর আমি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বললাম, এটার জনক হলো পল বার্গ। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে মূলত আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আর ইন্টারনেট সংযোগ কোন প্রজন্মে দেওয়া হয়? দ্বিতীয় প্রজন্মে দেওয়া হয়। এবং এই জায়গাটা দেখো, সেমিকন্ডাক্টর ও মাইক্রো প্রসেসর, এটা মূলত প্রথম প্রজন্মের মোবাইলে অ্যাড করা হয়। আর বিশ্বব্যাপী রুমিং সুবিধা, এটা তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম দুইটাই, দ্বিতীয় প্রজন্মেই শুরু করে এবং তৃতীয় প্রজন্মে সেটা একেবারে পুরোপুরি চালু হয়। পরবর্তী কোশ্চেন, জিএসএম এর পূর্ণরূপ? গ্লোবাল হবে না, তার মানে গ্লোবালের দুইটা অপশন কাটা। তারপরে জেনারেল স্ট্যান্ডার্ড হবে না, জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিএসএম এর ফুল ফর্ম জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। জিপিআরএস এর ফুল ফর্ম দেখো, এখানেও গ্লোবাল হবে না, গ্লোবাল ক্রস। তারপরে প্যাকেজ হবে না, এটাও ক্রস। জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, জিপিআরএস এর ফুল ফর্ম কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এগুলো একবারে মুখস্থ করতে হবে, কোনো বোঝার সুযোগ নাই এখানে। দেখো, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? তোমাদের এই যে চারটা অপশন, এই অপশনের যেগুলো দেওয়া আছে, দেখো প্যান দেওয়া আছে, ল্যান, তারপরে ম্যান, ওয়ান, এইগুলো থেকেও কিন্তু ফুল ফর্ম আসে। প্যানের ফুল ফর্মটা কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যানের ফুল ফর্ম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর সর্বশেষ ওয়ানের ফুল ফর্ম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই চারটার বাইরে আরো একটা ব্যবহার, সেটা হলো ক্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক মূলত ব্যবহার করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কে। নিচের কোনটি মডুলেটর ডিমডুলেটরকে বোঝানো হয়? সহজ উত্তর মডেম। এবার দেখো কিভাবে মডেমটা আসলো। এই যে মডুলেটরের এম ও আর ডিমডুলেটরের ডেম, এই দুইটা শব্দ থেকেই মূলত মডেমটা আসছে। এই মডেমকে ইনপুট আউটপুট ডিভাইস বলা হয়, অর্থাৎ এ যেরকম ডেটাটা গ্রহণ করতে পারে, পাশাপাশি ডেটা কি করতে পারে? প্রেরণও করতে পারে।
একটা কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে? আমাকে আগে একটু জানাও যে টপোলজি কয় ধরনের। টপোলজি মূলত 6 ধরনের। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। টপোলজি 6 ধরনের: বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড। আমি যেই সিকোয়েন্সটা লিখছি এই সিকোয়েন্সটা থেকেও তোমরা কোশ্চেন পাবা হুবহু। সিকিউতে বলবে যে দুইটা টপোলজি দিয়ে বলবে যে টপোলজি এর মাঝখানে তুলনা করো, কোনটা সব থেকে ভালো। তো আমি যে নিচে থেকে লিখছি 6 নাম্বারটা সব থেকে গুরুত্বপূর্ণ, হাইব্রিড। যদি অপশনে হাইব্রিড থাকে তাহলে সব থেকে ভালো হবে হাইব্রিড। এরপরে যদি হাইব্রিড না থাকে তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা হবে? মেশ টপোলজি। এরপরে যদি এটাও না থাকে তাহলে গুরুত্বপূর্ণ হবে ট্রি টপোলজি। আর ট্রি থেকে একটু কম যেটা স্টার থেকে রিং থেকে বাস। এখানে কেন্দ্রীয় হাব দ্বারা মূলত স্টার টপোলজি যুক্ত থাকে। শুধু হাব থাকে না, সেখানে সুইচও থাকতে পারে। সুইচ এবং হাব দুইটা দেখতে একই রকম, এই দুইটার মধ্যে শুধু একটু কাজের ভিন্নতা আছে। অর্থাৎ হাব কি করে ডেটাটা গ্রহণ করে এবং গ্রহণ করে ওই নেটওয়ার্কে সংযুক্ত যতগুলো ডিভাইস আছে সব ডিভাইসকে প্রেরণ করে, কিন্তু সুইচ এটা করে না। সুইচ যাকে আমি ডেটাটা পাঠাবো গ্রহণ করার পর শুধুমাত্র ওই ডিভাইসে ডেটা প্রেরণ করা হয়। এজন্য বলা হয় যে হাবের বুদ্ধিমত্তা নাই, সুইচের কি আছে? বুদ্ধিমত্তা আছে। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? উত্তর তো আগেই দিয়ে দিছি, 6 ধরনের টপোলজি ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, চিত্রটিতে কয়টি ভিন্ন নেটওয়ার্ক টপোলজি রয়েছে? দেখো একটা চিত্র দেওয়া আছে, সেখানে কয়টা টপোলজি আছে। আমরা যদি চিত্রটাকে একটু ভালোভাবে বিশ্লেষণ করি, দেখো এই যে প্রথম যেই অংশটা আছে, এই অংশটা, এই যে এটা একটা কেবল এবং কেবলের মাধ্যমে 4টা কম্পিউটারকে যুক্ত করা আছে। এখন কেবলের মাধ্যমে যুক্ত থাকে বাস টপোলজি। পরেরটায় দেখো, তো এই ডিভাইস থেকে এই ডিভাইসে কানেক্টেড, এই দ্বিতীয় ডিভাইস থেকে তৃতীয় ডিভাইসে কানেক্টেড, তৃতীয়টা থেকে চতুর্থটায় কানেক্টেড। অর্থাৎ পাশাপাশি দুইটার সাথে কানেক্টেড যখন থাকবে, এবং সেটাকে আমরা বলবো রিং টপোলজি। তাহলে দুইটা পেলাম। পরবর্তীতে দেখো রিং টপোলজির মতোই, কিন্তু নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে এই প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে কানেক্টেড। যখন প্রত্যেকটার একে অপরের সাথে কানেক্টেড থাকবে সেটাকে আমরা বলবো মেশ টপোলজি। আর এই জায়গাটায় দেখো একটা কম্পিউটার দেওয়া আছে, সেটার সাথে আরেকটা যুক্ত আছে, এই কম্পিউটার থেকে আরো 3টা কম্পিউটার যুক্ত করা আছে। অর্থাৎ রুট একটা কম্পিউটার থাকবে, তার সাথে হাব এবং সুইচের মাধ্যমে একাধিক কম্পিউটার যুক্ত থাকবে, যেটাকে আমরা গাছের শাখা প্রশাখার ন্যায় কি করতেছি? যুক্ত দেখতেছি। এটাকে আমরা ট্রি টপোলজি বলবো। তার মানে এখানে 4টা টপোলজি যুক্ত আছে। এবং আরো একটা বলাও যায়, এই 4টা একত্রিত হয়ে হাইব্রিড টপোলজি যুক্ত করছে। যখন 4টা একত্রিত হয়েছে তখন আমরা সহজেই তাকে কি বলতে পারি? হাইব্রিড টপোলজি বলতে পারি। এখন অপশনে তো 5টা নাই, তার মানে আমরা উত্তর করবো কয়টা? 4টা। এবার দেখো এখানে মেশ টপোলজি থেকে তোমাদের একটা এমসিকিউ আসে, মানে ম্যাথ টাইপের, যে ধরো মেশ টপোলজিতে আমরা 4টা কম্পিউটার যুক্ত করলাম। তো এই 4টা কম্পিউটার যুক্ত করার জন্য আমাদের কতগুলো কেবল দরকার? অর্থাৎ মেশ টপোলজির কেবল সংখ্যা বের করতে বলে। তো 4টায় আমরা স্বাভাবিকভাবে গুনতে পারি, 1 2 3 4 5 6। 4টা ডিভাইসের জন্য 6টা কেবল দরকার। কিন্তু আমি যদি এখানে বলি 10টা ডিভাইস, তখন কিন্তু আর আমি কেবল গুনে গুনে এটা করতে পারবো না। তো এইটা বের করার জন্য একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সেটা হলো n-1 ভাগ 2। অর্থাৎ n মানে হলো ডিভাইস সংখ্যা। তোমাকে যদি বলে যে 10টা ডিভাইস যুক্ত করতে হলে মেশ টপোলজিতে কতগুলো কেবল দরকার, তাহলে তুমি কি করবা? 10 on ভাগ
টু, উপরে থেকে 10 ইন্টু 9 ভাগ 45, অর্থাৎ 10টা ডিভাইস মেশ টপোলজিতে যুক্ত করতে হলে আমাদেরকে 45টা কেবল কি করতে হবে, নিতে হবে। তো এই সূত্রটা দিয়ে আমরা কি করব, ম্যাথটা সলভ করে ফেলবো। তো আজকের মতো আমরা আমাদের যতগুলো এমসিকিউ ছিল সব সলভ করানো শেষ করে ফেলছি। তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের এইরকম বুঝে বুঝে সবগুলো অধ্যায় শেষ করতে চাও, তো শেষ সময় এই 3 মাসে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের কমেন্টে তোমাদের পিন করে মেসেজ দেওয়া আছে, সেটা তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানতে পারো, এবং আমরা পরবর্তীতে কোন অধ্যায় মানে সলভ করবো সেটা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাই দাও, এবং ইবেতে তোমরা যুক্ত হয়ে যাও, এবং দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো লাইভে।